আসসালামু আলাইকুম ডিয়ার ক্যান্ডিডেটস। আমাদের আইএসএসবি এর প্রিপারেশন কোর্সে তোমাদের সবাইকে জানাচ্ছি আমি স্বাগতম। আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা জানবো বেসিক্যালি হোয়াট ইজ আইএসএসবি এবং আইএসএসবি তে আসলে কি কি টেস্ট রয়েছে। কারণ তুমি যখন আইএসএসবি তে যাচ্ছ, আইএসএসবি তে যাওয়ার আগে তোমার আসলে আইএসএসবি কি এই বিষয়টা জানাটা অনেক বেশি জরুরি এবং এর পাশাপাশি আইএসএসবি তে টোটাল কি কি অ্যাক্টিভিটিস রয়েছে, কোন দিনে কি অ্যাক্টিভিটিস রয়েছে, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমার অবশ্যই জানা উচিত। এই জন্য আমরা আমাদের প্রথম ক্লাসে আইএসএসবি কি এবং আইএসএসবির কোন দিনে কি কি অ্যাক্টিভিটিস হয় এই সকল বিষয় তোমাদের সাথে আমি আলোচনা করব। চলো আমরা সরাসরি এখন আমাদের স্লাইডে চলে যাই। সো তোমাদের সাথে সম্পূর্ণ ক্লাস জুড়ে রয়েছি আমি এক্সোসেকের আসিফ রহমান। এর পাশাপাশি তোমরা অলরেডি স্ক্রিনে আমার সম্পর্কে আরো অনেক ইনফরমেশন দেখতে পাচ্ছ। Basically, I was in Bangladesh Air Force Academy with the course of 79 BAFA, and beside this thing, I'm a double green card holder. এর পাশাপাশি দেখো এখানে আমার সম্পর্কে আরো অনেকগুলো ইনফরমেশন দেওয়া রয়েছে, লাইক I'm the founder and CEO of Pathfinder Defense Academy, and beside this thing, I'm the author of Sniper series. That means তোমরা আর্মি নেভি এয়ারফোর্স এর যে স্নাইপার বই পড়ো, এই বইগুলোর অথর মূলত আমি। And beside this thing, বাংলাদেশে এখন যতগুলো ডিফেন্স কোচিং রয়েছে, এই সকল ডিফেন্স কোচিং এ যে সকল ইনস্ট্রাক্টরগণ এখন কর্মরত রয়েছেন তাদের মধ্যে ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ইনস্ট্রাক্টর হচ্ছে আমি। তো যাই হোক, তোমরা আই হোপ আমার সম্পর্কে জেনে গেলে। এখন চলো আমরা সরাসরি আমাদের ক্লাসে যাই। সো এট ফার্স্ট আমরা দেখি হোয়াট ইজ আইএসএসবি। কারণ আইএসএসবি তে যেহেতু তোমরা যাচ্ছ কিছুদিন পরে বা তোমার স্বপ্ন আইএসএসবি তে গিয়ে গ্রিন কার্ড পাওয়া, তো এট ফার্স্ট তোমাদের জানা উচিত যে আসলে আইএসএসবি কি। সো ISSB definition to key. ISSB is a selection board where the potential candidates are being selected as per the criteria or requirement of Bangladesh Army, Navy and Air Force. That means ISSB হচ্ছে আমাদের সিলেকশন বোর্ড যেখানে শুধুমাত্র পোটেনশিয়াল ক্যান্ডিডেটদেরকে সিলেক্ট করা হয় as per the criteria and requirement of Bangladesh Army, Navy and Air Force. That means বাংলাদেশ আর্মি, নেভি এবং এয়ারফোর্স এর যে সকল ক্রাইটেরিয়া রয়েছে একজন অফিসার হওয়ার জন্য, সে সকল ক্রাইটেরিয়া অনুযায়ী বা তাদের এক্সপেকটেশন অনুযায়ী পোটেনশিয়াল ক্যান্ডিডেট গুলোকে মূলত আইএসএসবি সিলেক্ট করে থাকে। The aim of ISSB is selecting potential candidates who have physical, mental, moral, educational, social and dynamic qualities to become an officer. That means ISSB's aim কি পোটেনশিয়াল ক্যান্ডিডেট গুলোকে সিলেক্ট করা যাদের মধ্যে ফিজিক্যাল, মেন্টাল, মোরাল, এডুকেশনাল, সোশ্যাল এন্ড ডাইনামিক কোয়ালিটিস রয়েছে, and who have physical and mental endurance for the training of BNA, BMA and BAFA, এবং যাদের মধ্যে ফিজিক্যাল এবং মেন্টাল বা মানসিক এন্ডুরেন্স বা দম রয়েছে বা সক্ষমতা রয়েছে for the training of BMA, BNA and BAFA. That means Bangladesh Military Academy, Bangladesh Naval Academy and Bangladesh Air Force Academy. There are total 4 types of tests in ISSB. ISSB তে 4 ধরনের টেস্ট আছে। কারণ যেহেতু আইএসএসবি তে তোমরা এখন সবাই জানো যে আইএসএসবি তে গিয়ে কিন্তু সবাইকে স্টে করতে হয় বা থাকতে হয়, রাইট? তো আইএসএসবি তে এই যে সবাই 4 থেকে 5 দিন থাকে, তো এইখানে টোটাল যতগুলা টেস্ট হয় এই প্রত্যেকটা টেস্ট টোটাল এই 4টা ক্যাটাগরির মধ্যে বিভক্ত। সেটা কি কি? রাইটিং টেস্ট বা লিখিত টেস্ট, দেন আফটার ভার্বাল টেস্ট বা মৌখিক টেস্ট, দেন আফটার ফিজিক্যাল টেস্ট বা শারীরিক টেস্ট, এবং গ্রুপ টেস্ট। দ্যাট মিনস গ্রুপের সবাই মিলে একসাথে বিভিন্ন টেস্টে অ্যাপিয়ার করা। তো আইএসএসবি তে যতগুলো টেস্ট রয়েছে প্রত্যেকটি টেস্টই এই 4টা ভাগের বা এই 4টা পার্টের অন্তর্গত। চলো আমরা দেখে নেই আইএসএসবি তে টোটাল কি কি টেস্ট রয়েছে এবং কোন দিনে কি কি টেস্ট রয়েছে। খেয়াল করে দেখো, আইএসএসবি ডে 1 এ রয়েছে শুধুমাত্র রিপোর্টিং টু আইএসএসবি এন্ড দেন আফটার পেপার চেকিং। দেন আফটার ডে 2 তে রয়েছে স্ক্রিনিং টেস্ট, যেখানে রয়েছে আইকিউ টেস্ট এবং পিপিডিটি। দেন আফটার রয়েছে সাইকোমেট্রিক টেস্ট, যেখানে রয়েছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং। দ্যাট মিনস এটা অনেকটা আমাদের আইকিউ টেস্টের একটা নির্দিষ্ট পার্টের মতো। এটা আমি তোমাদেরকে একটু পরে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝিয়ে দিব। দেন আফটার রয়েছে পার্সোনালিটি টেস্ট, এবং এই পার্সোনালিটি টেস্টের আন্ডারে কিন্তু আরো 8টা টেস্ট রয়েছে। খেয়াল করে দেখো কি কি রয়েছে এখানে। WAT বা ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, দেন আফটার TAT বা থ্যামেটিক পারসেপশন টেস্ট, দেন আফটার রয়েছে সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট বা SRT, দেন আফটার রয়েছে সেন্টেন্স কমপ্লিশন টেস্ট বা SCT, এরপরে রয়েছে এসে রাইটিং, এরপরে রয়েছে সেলফ ডিসক্রিপশন,
বা এটাকে অনেকে সেলফ অ্যাসেসমেন্ট বলে থাকে। দেন আফটার রয়েছে মেমোরেবল অ্যান্ড বিটার এক্সপিরিয়েন্স, এবং সবার লাস্টে রয়েছে মাই লাইফ বা বায়োগ্রাফি রাইটিং, এটাকে অনেকে সেলফ ক্রিটিসিজম বলে থাকে। এগুলো হচ্ছে ডে 2 এর টাস্ক। দেন আফটার রয়েছে ডে 3। ডে 3 তে কি কি রয়েছে? প্রথমেই রয়েছে গ্রুপ ডিসকাশন, দ্যাট মিনস দলগত আলোচনা। দেন আফটার রয়েছে পিজিটি বা প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, যেগুলো তোমরা সাধারণত বিভিন্ন ছবিতে দেখে থাকো, যে ড্রাম, দেন আফটার কাঠের বার, দেন আফটার রোপ বা দড়ি, এগুলো নিয়ে মাঠের মধ্যে ক্যান্ডিডেটরা বিভিন্ন কিছু করছে। এই ধরনের বিভিন্ন ছবি তোমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখে থাকো। সো এই টেস্টটার নাম হচ্ছে পিজিটি, এবং এই টেস্টের হুবহু আরো একটা টেস্ট রয়েছে যেটার নাম হচ্ছে এইচজিটি বা হাফ গ্রুপ টাস্ক। এগুলো আমরা পরবর্তীতে একটু পরে ভেঙে ভেঙে বুঝবো। এরপর রয়েছে এক্সটেম্পোর স্পিচ বা উপস্থিত বক্তৃতা। এরপর রয়েছে 1 কিলোমিটার রানিং, যেখানে ছেলে এবং মেয়ে সবাইকে পার্টিসিপেট করতে হবে। এরপর রয়েছে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট বা পিএটি, যেখানে এসএলবি তে অনেকগুলো আইটেম তোমাকে কমপ্লিট করতে হবে। দেন আফটার রয়েছে ডিপি ভাইভা। আচ্ছা, পিএটি এর ভিতরে এখানে কি কি টেস্ট রয়েছে খেয়াল করে দেখো। রয়েছে রিচ আপ বা সিট আপ, রিচ আপ বা সিট আপ। দেন আফটার রয়েছে চিন আপ, এরপর রয়েছে লং জাম্প, এরপরে রয়েছে বার্মা ব্রিজ, এরপরে রয়েছে ল্যাডার ক্রসিং, এরপরে রয়েছে জিগজ্যাগ, এরপর রয়েছে শাটল রান, এবং সবার লাস্টে রয়েছে পুশ আপ। এগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট বা পিএটি এর পার্ট, এবং এরপরে অনুষ্ঠিত হবে তোমাদের ডিপি ভাইভা। এই টেস্টগুলোর মাধ্যমে মূলত ডে 3 এর অ্যাক্টিভিটিস গুলো শেষ হবে। দেন আফটার ডে 4 শুরু হবে। ডে 4 এর প্রথমে রয়েছে প্ল্যানিং এক্সারসাইজ। প্ল্যানিং এক্সারসাইজ শেষ হওয়ার পর দেন আফটার প্রত্যেকটা ক্যান্ডিডেট ফেস করবে জিটিওস ভাইভা, দ্যাট মিনস গ্রুপ টেস্টিং অফিসার্স ভাইভা। দেন আফটার রয়েছে কমান্ডিং টাস্ক, যেখানে সবাই একবার করে কমান্ডার হবে, এবং সে ওই পিজিটি এবং এইচজিটি এর মতো গ্রাউন্ডে সে লিড করবে। দেন আফটার রয়েছে মিউচুয়াল অ্যাসেসমেন্ট, দ্যাট মিনস আইসিবি তে যে তোমরা 3-4 দিন ধরে আসো, তো সবাই সবাইকে অ্যাসেস করতে হয় এখানে। এরপর রয়েছে ডিপি ভাইভা। তবে যদি নাকি সেকেন্ড তবে যদি নাকি থার্ড ডেতে সবার ডিপি ভাইভা শেষ হয়ে যায়, ইন দ্যাট কেস 4th ডেতে কারো ডিপি ভাইভা হয় না। বাট যদি এমনটা হয় যে তোমার গ্রুপের কোনো একজন মেম্বার বা কয়েকজন মেম্বারের থার্ড ডেতে ডিপি ভাইভাটি হয়নি, ইন দ্যাট কেস তার ডিপি ভাইভা 4th ডেতে অনুষ্ঠিত হবে। তো এরপরে মূলত 4th ডেতে আর কোনো টাস্ক থাকে না। এরপর সবার লাস্টে রয়েছে ডে 5, যেখানে প্রথমেই থাকে বোর্ড কনফারেন্স। মূলত এগুলো তোমাদের কোনো পার্ট না। এই যে 4 দিন ধরে তোমাদেরকে অ্যাসেস করা হয়েছে, এখন তোমাদের যে অ্যাসেসর যারা থাকবেন, দ্যাট মিনস তোমার ডিপি, তোমার সাইকোলজিস্ট এবং তোমার জিটিও, ওনারা সবাই মিলে তোমাদের সমস্ত ফাইলস নিয়ে বসবেন, এবং ওনারা কে কি অ্যাসেস করেছেন সেটা নিয়ে ওনারা একটা কনফারেন্স করবেন। দিস ইজ কল্ড বোর্ড কনফারেন্স। দেন আফটার অনুষ্ঠিত হতে পারে প্রেসিডেন্সিয়াল ভাইভা। এটা আসলে সবসময় অনুষ্ঠিত হয় না। যদি কখনো কোনো ক্যান্ডিডেটকে অ্যাসেস করার সময় তোমার অ্যাসেসরদের কাছে একটু এরকম মনে হয় যোগে আসলে নেওয়া যেতে পারে, আবার নাও নেওয়া যেতে পারে, হয়তো এটা কোনো একটা কনফিউশনের কারণে বা কোনো একটা অ্যাসপেক্টের কারণে তাদের কাছে এমনটা মনে হচ্ছে যে দে আর লিটল বিট কনফিউজ, যে তোমাকে নিবে কি নিবে না, ইন দ্যাট কেস শুধুমাত্র তোমার প্রেসিডেন্সিয়াল ভাইভা অনুষ্ঠিত হবে। আদারওয়াইজ বাকি ক্যান্ডিডেটদের কিন্তু এটা অনুষ্ঠিত হয় না। ইভেন এমন অনেক বোর্ড রয়েছে যেখানে কোনো প্রেসিডেন্সিয়াল ভাইভা অনুষ্ঠিতই হয় না। এটা হঠাৎ কোনো একটা বোর্ডে বা 2-1টা বোর্ডে 2জন ক্যান্ডিডেটের সাথে ঘটে থাকে বা 2জন ক্যান্ডিডেট ফেস করে থাকে। এন্ড দেন আফটার তোমাদের রেজাল্ট গিভিং সেরিমনি, দ্যাট মিনস এই যে তুমি 4 দিন ধরে দিতে আছো, সো 4 দিনে তোমার রেজাল্টটা কি সেটা তোমাকে পাবলিশ করে দেওয়া হবে বা সেটা তোমার হাতে দেওয়া হবে। দিস ইজ কল্ড রেজাল্ট গিভিং। এন্ড এই রেজাল্ট গিভিং এর পরে যারা সিলেক্টেড হবে, দ্যাট মিনস যারা গ্রিন কার্ড বা ইয়েলো কার্ড পাবে, দে উইল ফেস দ্য আইসিএলবি প্রেসিডেন্টস স্পিচ। এটা আইসিএলবি লাস্ট পার্ট। আর যারা সিলেক্টেড হবে না, দ্যাট মিনস যারা রেড কার্ড, তারা আইসিবি থেকে ডে 5 এর সময় বের হয়ে চলে আসবে। আর যারা সিলেক্টেড হচ্ছে তারা যাচ্ছে কোথায়? তারা যাচ্ছে প্রেসিডেন্টের রুমে। ওকে, এন্ড দেন আফটার তাদেরও আইসিবি শেষ হয়ে যাচ্ছে। ইন বিটুইন দিস টাইম তোমাদের অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আমরা শুনেছি আইসিবি তে ফাইনাল মেডিকেল টেস্ট হয়। ইয়েস, আইসিবি তে ফাইনাল মেডিকেল টেস্ট হয়, তবে এটা আইসিবি এর অ্যাসেসমেন্টের কোনো পার্ট না। ফাইনাল মেডিকেল টেস্টটা মূলত আর্মি, নেভি এবং এয়ারফোর্স আলাদা আলাদা ভাবে তাদের পক্ষ থেকে করে থাকে। এখন বর্তমান সময় আইসিবি তে আর্মি এবং নেভি আইসিবি সেন্টারের ভিতরে তাদের মেডিকেল চেক আপ পয়েন্ট তৈরি করেছে, যার ফলে শুধুমাত্র আর্মি এবং নেভি তাদের ক্যান্ডিডেটদের মেডিকেল চেক আপটা বা ফাইনাল মেডিকেল চেক আপটা আইসিএসবি তে করে ফেলে। এবং যারা এয়ারফোর্সে ক্যান্ডিডেট থাকে তাদের আইসিএসবি এর পরে
সিএমবি বা সেন্ট্রাল মেডিকেল বোর্ডে তাদের ফাইনাল মেডিকেল অনুষ্ঠিত হয়। সুতরাং তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলে রাখতে চাই যে ফাইনাল মেডিকেলটা কোনোভাবেও আইএসএসবির সাথে সম্পৃক্ত নয়। তো চলো এবার আমরা দেখে নিই আমাদের ফার্স্ট ডে ডিটেলসটা। তো আমাদের ডে ওয়ানে কি রয়েছে? ডে ওয়ানে রয়েছে হচ্ছে আমাদের রিপোর্টিং টু আইএসএসবি। এখন বর্তমানে আইএসএসবি তে সময় দেওয়া হয় বিকাল 5টা থেকে বিকাল 6টার মধ্যে। সো তোমরা এখন ছবিতে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ক্যান্ডিডেটরা আইএসএসবি গেট দিয়ে আইএসএসবি তে ঢুকছে। তো ঠিক এরকম ভাবেই তোমরা আইএসএসবি তে রিপোর্টিং করে আইএসএসবি গেট দিয়ে ভিতরে যাবে। দেন আফটার কি হবে? দেন আফটার রয়েছে তোমাদের পেপার চেকিং, যেখানে তোমরা যে লাগেজ নিয়ে এসেছো বা তোমরা যে সকল আইটেম তোমাদের সাথে নিয়েছো লাইক ট্রলি, ব্যাগ, লাগেজ, এই সকল কিছু চেক করা এবং তোমাদের সাথে যে সকল ডকুমেন্টস নিয়ে আসার কথা বা তোমাদের যে সকল সার্টিফিকেট বা পেপারস নিয়ে আসার কথা সেগুলো তোমরা এনেছো কিনা তারা সেটা চেক করবে। এন্ড দেন আফটার তোমার যে কল অপারেটর রয়েছে বা তোমার যে আইএসএসবি তে যাওয়ার জন্য যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা তারা চেক করবে। এন্ড দেন আফটার তারা তোমাকে একটা চেস্ট নাম্বার দিবে। এন্ড দেন আফটার তারা তোমাকে তোমার ডরমেটরিতে পাঠিয়ে দিবে। মূলত ফার্স্ট ডে তে এখন আইএসএসবি তে কোনো অ্যাক্টিভিটিস নেই। আমরা যখন আইএসএসবি দিয়েছিলাম তখন আমাদের ফার্স্ট ডেটা এরকম ছিল না। আমাদের যেদিন ডে 2 এর অ্যাক্টিভিটিস গুলো ছিল সেই দিনই মূলত আমরা ভোরবেলা আইএসএসবি তে জয়েন করতাম। দেন আফটার আমাদের এই সকল অ্যাক্টিভিটিস গুলো শেষ করে আমরা সরাসরি আইএসএসবি টেস্টে অ্যাপিয়ার করতাম। কিন্তু বর্তমান সময়ে আইএসএসবি তোমাদের কথা চিন্তা করে, যেহেতু তোমরা অনেকে দূর দূরান্ত থেকে আসো, তাই তোমাদের কথা চিন্তা করে আইএসএসবি আগের দিন বিকাল বেলায় তোমাদেরকে আইএসএসবি তে রিপোর্ট করতে বলে। এন্ড দেন আফটার ওই দিন রাত্রেবেলা তোমরা সবাই আইএসএসবি তে থাকো, থেকে সেখানে তুমি রেস্ট করো। এন্ড দেন আফটার পরের দিন ডে 2 তে প্রথম থেকে আইএসএসবি অ্যাক্টিভিটিস গুলো শুরু হয়। তো চলো এবার আমরা দেখে নিই ডে 2 তে আসলে কি কি অ্যাক্টিভিটিস রয়েছে। সো একটু আগে কিন্তু তোমরা এই চার্টটা দেখেছো। ডে 2 তে কি কি রয়েছে? স্ক্রিনিং টেস্ট, দ্যাট মিন্স আইকিউ, দেন আফটার পিপিটি, দেন আফটার পার্সোনালিটি টেস্ট বা সাইকোলজিক্যাল টেস্ট। এই হচ্ছে টোটাল ডে 2 এর অ্যাক্টিভিটিস। তো চলো এবার আমরা একটু ইলাবোরেটলি বিষয়গুলো বুঝে নেই। প্রথমেই রয়েছে তোমাদের স্ক্রিনিং টেস্ট। এই স্ক্রিনিং টেস্টে রয়েছে আইকিউ টেস্ট, যে টেস্টটা সম্পূর্ণ কম্পিউটার এইডেড মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে। তোমরা এখন স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছ যে সবার সামনে একটি করে ল্যাপটপ রয়েছে। ঠিক এইভাবে আইএসএসবি এর ওয়েবসাইটে একটা নির্দিষ্ট আইকিউ সেট দেওয়া থাকে এবং সেখানে টোটাল 2বার আইকিউ টেস্ট পরিচালনা করা হবে। একবার ভার্বাল আইকিউ টেস্ট, যেখানে টোটাল 100টা আইকিউ কোশ্চেন থাকবে ইংলিশে। এন্ড দেন আফটার তোমাকে এখানে সময় দেওয়া হবে অনলি 35 মিনিটস এবং এই সময়ের মধ্যে তোমাকে এই 100টা আইকিউ কমপ্লিট করতে হবে। এন্ড দেন নন ভার্বাল আইকিউ টেস্ট, যেখানে তোমাকে 38টা নন ভার্বাল আইকিউ বা ম্যাট্রিক্স, দ্যাট মিন্স ছবি আকারে যে আইকিউ প্রশ্নগুলো থাকে এগুলো দেওয়া হবে এবং এর জন্য সময় দেওয়া হয় 22 মিনিটস। সো এই টেস্টের পরে মূলত আইএসএসবি একবার রেজাল্ট পাবলিশ করে। এন্ড মজার বিষয় কি জানো? এই টেস্টে, এই আইকিউ টেস্টে আইএসএসবি থেকে অলমোস্ট 30 to 40% ক্যান্ডিডেট স্ক্রিনড আউট হয়ে যায়। দ্যাট মিনস যদি 100 জন ক্যান্ডিডেট এখানে অ্যাপিয়ার করে আইকিউ টেস্টে, তাহলে অলমোস্ট 30 থেকে 40 জন ক্যান্ডিডেট এই আইকিউ টেস্টে বাদ যায় এবং যারা বাদ যায় তাদেরকে বলা হয় স্ক্রিন আউট। এবং যারা সিলেক্টেড হয়ে যায় তারা মূলত পরবর্তী টেস্টের জন্য অপেক্ষা করে। সো পরবর্তী টেস্টটা কি? আমাদের পরবর্তী টেস্ট হচ্ছে পিপিডিটি বা পিকচার পারসেপশন এন্ড ডিসকাশন টেস্ট। তোমরা এখন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ সেখানে দেখাচ্ছে এই যে একজন ক্যান্ডিডেট লিখছে, রাইট? সো এটা হচ্ছে মূলত পিপিডিটি বা পিকচার পারসেপশন এন্ড ডিসকাশন টেস্ট। মূলত এই টেস্টে অনেকগুলো পার্ট রয়েছে বা অনেকগুলো ফেজ রয়েছে। এর মধ্যে সর্বপ্রথমেই রয়েছে তোমাদেরকে 30 সেকেন্ডের জন্য একটি সাদা কালো ঘোলা বা ব্লার একটি ছবি তোমাদেরকে দেখানো হবে। দেখানোর পরে দেন আফটার তোমাদেরকে এই স্ক্রিনে যে রাইটিং স্ক্রিপ্টটা দেওয়া রয়েছে স্ক্রিপ্টে তোমাকে একটি গল্প লিখতে হবে। বিসাইড দিস থিং সেখানে আরো কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়, সেগুলো ফলো করে তোমাকে এই স্ক্রিপ্টটা কমপ্লিট করতে হবে উইথিন নেক্সট 4 মিনিটস অর 4 মিনিট 30 সেকেন্ড অর 5 মিনিটস। এটা বোর্ড টু বোর্ড ভ্যারি করে। এটা আইএসএসবি থেকেই তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমাদের রাইটিং এর জন্য টোটাল কতক্ষণ সময়। দেন আফটার সবার লেখা হয়ে গেলে দেন তোমাদেরকে গ্রুপ করে দেওয়া হবে 10 থেকে 13 জনের গ্রুপ বা 15 জনের গ্রুপ। এই গ্রুপগুলো ইন্ডিভিজুয়াল গ্রুপ হাটে চলে যাবে। যেমনটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে বেশ কয়েকজন ক্যান্ডিডেট একসাথে বসে আছে এবং সামনের 3জন অ্যাসেসর বসে আছেন। সো এখানে যাওয়ার পরে শুরু হবে পিপিটি এর নেক্সট পার্ট। সো নেক্সট পার্টের প্রথমেই থাকবে স্টোরি রিডিং বা স্টোরি টেলিং। দ্যাট মিনস তুমি ছবি দেখার পরে
ওই টাইমের ভিতরে তোমাকে যে লেখার জন্য যে সময়টা দেওয়া হচ্ছিল সেই সময়ের ভিতরে তুমি আসলে কি লিখেছো তোমার স্ক্রিপ্টের মধ্যে সেটা তোমাকে পড়ে শোনাতে হবে। এরকমভাবে সবাই এটা পড়ে শোনাবে। সবার পড়ে শোনানো হয়ে গেলে দেন আফটার সবাইকে বলা হবে এবার তোমরা কেন ওই ছবি দেখে এই গল্প লেখে এর পিছনে তোমরা যুক্তি দাও বা লজিক দাও। এরকম ভাবে ওয়ান বাই ওয়ান সবাই সবার লজিক দিবে এবং লজিক দেওয়ার পরে সবার লাস্টে তোমাদের সবাইকে বলা হবে যেহেতু তোমরা সবাই ভিন্ন ভিন্ন গল্প লিখেছো তাই এবার সবাই মিলে আলোচনা করো বা ডিসকাশন করো এবং এই আলোচনা বা ডিসকাশনের মাধ্যমে সবাই একটা কমন স্টোরি মেক করো। সো এই কমন স্টোরি মেকিং এর মাধ্যমে মূলত পিপিটি শেষ হয়ে থাকে। সো এই পিপিটির এর রেজাল্ট যখন দেওয়া হয় সেই সময় কিন্তু আরো কিছু ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেওয়া হয় যেটাকে আবারও এসএলবি বলছে স্ক্রিনড আউট। এবং মজার বিষয় হচ্ছে এই পিপিটি থেকেও অলমোস্ট 30-40% ক্যান্ডিডেট বাদ যায়। দ্যাট মিনস আইকিউ টেস্টে যদি 100 জনের মধ্যে 30 জন বাদ যায় এরপরে থাকে 70 জন। এই 70 জন থেকে আরো 30-40 জন এবার বাদ যাবে এবং যারা এখন এখান থেকে বাদ যাচ্ছে পুরো পিপিটি টেস্ট থেকে তাদেরকে বলা হচ্ছে স্ক্রিনড আউট। এবং যারা স্ক্রিনড আউট হচ্ছে তারা কিন্তু মূলত আইসিবি ডে 2 তে আইসিবি থেকে চলে আসতেছে এবং যারা এখন আইসিবি তে থেকে যাবে তারা মূলত আইসিবি তে পরবর্তী দিনগুলো স্টে করবে এবং তারাই মূলত আইসিবি তে এখন বাকি টেস্ট গুলো দিয়ে নিজেদের পোটেনশিয়াল কোয়ালিটিস গুলো আইসিবি কে দেখানোর ট্রাই করবে। চলো এবার আমরা দেখে নেই যারা এই পিপিটি থেকে কোয়ালিফাই করলো তাদের টেস্ট গুলো আসলে কি কি। আমরা একটু কিন্তু চার্টে দেখেছি তারপরে এখন আমি তোমাদেরকে ছবি সহকারে দেখিয়ে দিচ্ছি। তাদের জন্য প্রথম টেস্ট হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট যেটা তোমরা সাধারণত বলে থাকো বাট এটার অফিসিয়াল নেম হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এই টেস্টটা মূলত সম্পূর্ণ একটি লিখিত টেস্ট। এর মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে এবং এই টেস্টটা কিন্তু সম্পূর্ণ টেস্টিং হলে পরিচালনা করা হয়। এই যে তোমরা স্ক্রিনে যে হলটাকে দেখছো দিস ইজ কল্ড আইসিবিএস টেস্টিং হল। এই টেস্টিং হলে মূলত এই সম্পূর্ণ পার্সোনালিটি টেস্ট বা সাইকোলজিক্যাল টেস্টটা পরিচালনা করা হয়ে থাকে। তো আমরা দেখে নিই এখানে টোটাল কি কি টেস্ট রয়েছে। এখানে রয়েছে এট ফার্স্ট ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট বা ডাব্লিউএটি, এরপর রয়েছে সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট বা এসআরটি, এরপর রয়েছে থ্যামেটিক অ্যাপারসেপশন টেস্ট বা টিএটি, এরপর রয়েছে সেন্টেন্স কমপ্লিশন টেস্ট বা এসসিটি, এরপর রয়েছে এসে রাইটিং যেখানে একটা বাংলা এবং একটি ইংলিশে এসে তোমাকে লিখতে হবে, এরপর রয়েছে সেলফ ডেসক্রিপশন টেস্ট যেখানে টোটাল 6টা প্রশ্ন থাকবে, এরপর তোমাকে দেওয়া হবে মেমোরেবল এন্ড বিটার এক্সপিরিয়েন্স লিখতে, দেন আফটার তোমাকে মাই লাইফ বা তোমার বায়োগ্রাফি লিখতে দেওয়া হবে যেখানে টোটাল 16 থেকে 21টি প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে লেখার মাধ্যমে। এবং এই সম্পূর্ণ টেস্টটি টেস্টিং হলে পরিচালনা করা হয় এবং সবচেয়ে মজার বিষয় এই সম্পূর্ণ টেস্টটা পরিচালনা করতে প্রায় 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। দ্যাট মিনস এই সম্পূর্ণ টাইমটা তোমাকে একটা লেখার উপরে থাকতে হবে। সুতরাং তুমি যখন আইসিবির প্রিপারেশন নিবে তখন তোমাকে একটানা এত সময় লেখার জন্য তোমার এন্ডুরেন্স বা দম তৈরি করতে হবে সো দ্যাট তুমি যেন আইসিবিতে ভালো পারফর্ম করতে পারো এবং তুমি যেন লম্বা সময় ধরে লিখতে পারো। চলো এবার আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টেস্ট কিভাবে হয় বা প্রতিটা টেস্টে কি হয় বা এটা কি সেটা এবার আমরা একটু জেনে নিই। এখানে একটি মজার বিষয় তোমাদেরকে আমি আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই প্রথম যে 4টা বা 5টা টেস্ট রয়েছে দ্যাট মিনস এসে রাইটিং পর্যন্ত এই টেস্টগুলো যে ঠিক এই সিরিয়াল অনুযায়ী হয় বিষয়টা এমন না। এটা এমনও হইতে পারে সর্বপ্রথম তোমাদের থ্যামেটিক অ্যাপারসেপশন টেস্ট বা টিএটি দিয়ে শুরু করতে পারে, আবার এমনও হতে পারে যে তোমাকে এসে রাইটিং দিয়ে তোমার টেস্টটা তারা শুরু করতে পারে। দ্যাট মিনস এই প্রথম 5টা টেস্টের সিকোয়েন্স আসলে সবসময় সেম থাকে না, জাস্ট একটা আগে পরে হতে পারে। ওকে, তো লেটস আমরা দেখি ডাব্লিউটি বা ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে টোটাল 2টা ছবি আছে। একটা ছবিতে সামনে প্রজেক্টেড স্ক্রিনে বা বড় স্ক্রিনে একটা ওয়ার্ড দেখাচ্ছে এবং পাশের ছবিটাতে দেখাচ্ছে এখানে সবাই লিখতেছে। দ্যাট মিনস এখানে তোমাকে এরকম ভাবে ওয়ার্ড দেখানো হবে এন্ড দেন আপনার এই ওয়ার্ড দেখে তোমাকে একটা করে সেন্টেন্স মেক করতে হবে। সো এই ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্টে আইসিবি তোমাকে টোটাল 80টা ওয়ার্ড দিবে এবং প্রত্যেকটা ওয়ার্ড ইংলিশে থাকবে এবং এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে ওয়ার্ড দেখার পরে তোমাকে একটা করে সেন্টেন্স মেক করতে হবে। এটাই হচ্ছে মূলত এই টেস্টের কাজ। তবে এই টেস্টটা অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে এইখানে তোমাকে স্ক্রিনে যে ওয়ার্ড দেখানো হবে এই প্রত্যেকটা ওয়ার্ড মাত্র 10 সেকেন্ড করে স্ক্রিনে রাখা থাকবে, অনলি 10 সেকেন্ড। সো এই 10 সেকেন্ড সময়ের ভিতরে তোমাকে ওয়ার্ডটা দেখে দেন আফটার তোমাকে ওই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স মেক করতে হবে। বিসাইড দিস থিং এই টেস্টে তুমি যখন পারফর্ম করবা এর আগে তোমাকে আরো অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে, যেমন তুমি কোনোভাবেই
এই ওয়ার্ডের যে সিরিয়াল রয়েছে তুমি সিরিয়াল ব্রেক করতে পারবে না, এবং তোমাকে লেখার জন্য মূলত একটা খাতা দেওয়া হবে যে খাতায় বক্স করা থাকবে। টোটাল সেখানে 80টা বক্সে দেওয়া থাকবে। সো তুমি যখন এই টেস্টে পারফর্ম করবা সেই সময় তুমি উইদাউট গিভিং এনি সিরিয়াল নাম্বার তোমাকে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। বিসাইড দিস থিং, তুমি যখন এই টেস্টে পারফর্ম করতেছো তখন তোমাকে আরো বলা হবে যে তুমি এখানে আই, উই, হি, শি, দে, ইট এই ধরনের ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স মেক করতে পারবে না। এন্ড দেন আফটার কোনো ইম্পারেটিভ সেন্টেন্স তুমি এখানে লিখতে পারবে না। এ বাদে বাকি যা রয়েছে তুমি তা চাইলে এখানে লিখতে পারো, তবে তোমাকে এই 10 সেকেন্ড সময়ের মধ্যেই মূলত এই একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স লেখা শেষ করতে হবে। এন্ড এইটাই হচ্ছে মূলত ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট বা WAT। আমাদের পরবর্তী টেস্ট হচ্ছে সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। এই সিচুয়েশন রিঅ্যাকশন টেস্টটাকে তোমরা অনেকেই বলে থাকো ইনকমপ্লিটিং স্টোরি। দ্যাট মিনস এই টেস্টটা অনেকটা ইনকমপ্লিটিং স্টোরি এর মতো। তোমরা এসএসসি তে আই থিঙ্ক ইনকমপ্লিটিং স্টোরি বিষয়টা প্র্যাকটিস করেছো, বিশেষ করে ইংলিশ সেকেন্ড পার্টে বা ইংলিশ ফার্স্ট পার্টে। তো যাই হোক, সেখানে কি থাকতো, সেখানে মূলত একটা গল্পের দু একটা লাইন লেখা থাকতো, এরপরটুকু তোমাকে লিখতে হইতো। ইয়াস, এখানেও বিষয়টা ঠিক সেরকমেরই। এখানে তোমাকে একটা গল্পের প্রথম 2 থেকে 3 লাইন দেওয়া থাকবে, এন্ড দেন আফটার তোমাকে বাকি গল্পটুকু কমপ্লিট করতে হবে। এরকম ভাবে তোমাকে এখানে টোটাল 4টা গল্প এখানে লিখতে হবে। এর মধ্যে 2টা থাকবে ইংলিশে এবং 2টা থাকবে বাংলাতে। এবং এখানে মজার বিষয় হচ্ছে এখানেও কিন্তু একটা টাইম দেওয়া থাকবে। সেটা কেমন? প্রথমে 30 সেকেন্ড সময়ের জন্য বাম পাশে ছবির মতো স্ক্রিনে তোমাকে ইনকমপ্লিটেড বা আনকমপ্লিটেড স্টোরিটা তোমাকে দেখানো হবে। তো ওই 30 সেকেন্ড সময়ের মধ্যে তোমার স্ক্রিপ্টের ভিতরে তোমাকে ওই 2-3 লাইন লিখে ফেলতে হবে। এরপরে তোমাকে শুধুমাত্র ওই একটা গল্প লেখার জন্য আরো 3 মিনিট সময় দেওয়া হবে। তো এই 3 মিনিট সময়ের ভিতরে তোমাকে 8 থেকে 10টা সেন্টেন্সের ভিতরে ওই গল্পটা লিখে শেষ করতে হবে। আবার 30 সেকেন্ডের জন্য স্ক্রিনে আবার 2-3টা লাইন চলে আসবে বা তোমাকে প্রজেক্টরের মাধ্যমে শো করা হবে, এবং তুমি এটা দেখে আবার খাতায় লিখবে। এরপর তোমাকে আবার 3 মিনিট সময় দেওয়া হবে। এরকম ভাবে টোটাল তোমাকে 4টা স্টোরি কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে মূলত সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। তবে একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু শুধু ইনকমপ্লিটিং স্টোরি না, যার কারণে টেস্টের নাম দেওয়া হয়েছে সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। এটা আমরা আমাদের কোর্সের বাকি ক্লাসগুলোর ভিতরে ভালোভাবে শিখবো যে আসলে কেন এটাকে সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট বলা হয়েছে, এন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্টোরি এন্ড দ্য সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। আমাদের নেক্সট টাস্কটা হচ্ছে এখানে থ্যামাটিক অ্যাপারসেপশন টেস্ট বা TAT। এই টেস্টটাকে তোমরা অনেকে পিকচার স্টোরি বলে জানো। এটা অনেকটা পিপিটি এর মতো, বাট সম্পূর্ণ পিপিটি এর মতো না। এখানে পিপিটি এর মতো তোমাকে স্ক্রিনে একটা ছবি দেখানো হবে, বাট পিপিটির সময় ছবিটা ছিল হচ্ছে ঘোলা বা সাদা কালো। তবে TAT-তে এই ছবিটা একদমই ঘোলা হবে না, ছবিটা হবে একদম ক্লিয়ার। দ্যাট মিনস ব্লার থাকবে না, ছবিটা একদম ক্লিয়ার থাকবে, ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। এন্ড বিসাইড দিস থিং, এই ছবিটা শুধু সাদা কালোই যে হতে পারে এমনটা না, এটা কালারফুল পিকচারও হতে পারে। তো তোমাকে 30 সেকেন্ডের জন্য একটা ছবি দেখানো হবে। দেখানোর পরে তোমাকে আবারও 3 মিনিট সময় দেওয়া হবে, এবং এই 3 মিনিট সময়ের ভিতরে তোমাকে ওই ছবিটা দেখার পরে তুমি আসলে কি বুঝতে পেরেছো ছবিটা সম্পর্কে তোমাকে সেটা সুন্দরভাবে এক্সপ্লেইন করে লিখতে হবে এই 3 মিনিট সময়ের মধ্যে, এবং মোট 8 থেকে 10টি সেন্টেন্সের ভিতরে। তো এটা অনেকটা আমাদের আগেকার যে সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট বা SRT ছিল ওইটার মতো, যে 30 সেকেন্ডের জন্য স্ক্রিনে দেখাচ্ছে, এরপরে 3 মিনিট সময় দিচ্ছে আমাকে লেখার জন্য। তো এখানেও তোমাকে টোটাল 4টা ডেসক্রিপশন তোমাকে লিখতে হবে বা তোমাকে 4টা গল্প লিখতে হবে এই ছবি দেখার পরে, এবং এখানেও 2টা বাংলা এবং 2টা ইংলিশে থাকবে। আমাদের এর পরের টেস্টটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন টেস্ট। সেন্টেন্স কমপ্লিশন টেস্টটা অনেকটা তোমাদের ইনকমপ্লিটিং সেন্টেন্সের মতো, যেখানে সেন্টেন্সের আগে, মাঝখানে বা পরে কিছু লেখা থাকে, এন্ড দেন আফটার কিছুটা ফাঁকা জায়গা দেওয়া থাকে, সেইখানে তোমাকে লিখে সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়। এখানেও বিষয়টা সেম, তবে এখানে গ্রামাটিক্যাল রুলস মেনটেন করতে হয় না। এখানে জাস্ট তোমার প্র্যাকটিক্যাল লাইফ বিভিন্ন মোমেন্টের বিভিন্ন ছোট ছোট বিষয় লেখা থাকবে, এন্ড দেন আফটার তুমি সেই সকল মোমেন্টে কি করো না করো এগুলোর মতো তোমাকে সেখানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে বা তোমাকে লিখতে হবে। এন্ড এটার জন্য টোটাল টাইম দেওয়া হবে 11 মিনিট। এখানে টোটাল তোমাকে 45টা ইনকমপ্লিটেড সেন্টেন্স দেওয়া হবে, টোটাল 45টা। এর মধ্যে বাংলায় থাকবে 25টা এবং ইংলিশে থাকবে 20টা। এবং এখানে এই বাংলা এবং ইংলিশের জন্য কিন্তু টাইম ভাগ ভাগ করে দেওয়া থাকে। যেমন বাংলার 25টা লেখার জন্য তোমাকে সময় দেওয়া হবে মাত্র 6 মিনিট, এবং ইংলিশের 20টা লেখার জন্য তোমাকে সময় দেওয়া হবে 5 মিনিট। তো
মোট 11 মিনিট এবং মোট 45টা সেন্টেন্স। তো এই 11 মিনিট সময়ের ভিতরে তোমাকে এই 45টা সেন্টেন্স লিখে কমপ্লিট করতে হবে। আমাদের নেক্সট টাস্ক হচ্ছে এসে রাইটিং। তো আইএসএলভি তে তোমাকে 2টা এসে লিখতে হবে, এর মধ্যে একটা ইংলিশে এবং একটি বাংলাতে। তো এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এরকম, তোমরা সারা জীবন স্কুল কলেজে কিন্তু এসে বা কম্পোজিশন লিখে আসছো অনেকগুলো পৃষ্ঠা করে, কিন্তু আইএসএলভি তোমাকে জাস্ট একটা পেপার দিবে বা একটা কাগজ দিবে, যেটা থাকবে হচ্ছে লিগাল সাইজের পেজ। তো এই পেজের একটা সম্পূর্ণ পাশ এবং অন্য পাশের অর্ধেক এতটুকু জায়গায় তুমি একটা ইংলিশ এসে লিখতে পারবে, যেখানে তোমাকে এসে এর মতো করে, এসেতে যেরকম আমরা লিখি লাইক ডেফিনেশন, দেন আফটার ডেসক্রিপশন, রাইট, বা ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, দেন আফটার হচ্ছে মেরিটস ডিমেরিটস মানে উপকারিতা অপকারিতা, দেন আফটার কনক্লুশন বা উপসংহার, এগুলো যেরকম লিখে এরকম পয়েন্ট পয়েন্ট করে তোমাকে ওই টপিক সম্পর্কে তোমাকে এসে লিখতে হবে। এন্ড দেন আফটার আমাদের পরবর্তী পেজে বা পৃষ্ঠার বা আমাদের কাগজের উল্টা পাশে যে হাফ পেজ জায়গাটুকু ছিল, এই হাফ পেজ জায়গায় তোমাকে বাংলায় একটি রচনা লিখতে হবে, এবং রচনার টপিক গুলো মূলত তোমাকে স্ক্রিনে দেখানো হবে, যেখানে ইংলিশে 2টা টপিক দেওয়া হবে এবং বাংলায় 2টা টপিক দেওয়া হবে। এর মধ্যে থেকে যে কোনো একটা তুমি ইংলিশে লিখবে এবং একটি বাংলায় লিখবে। এখানে সময় দেওয়া হয় ইংলিশের জন্য 15 মিনিট এবং বাংলা রচনার জন্য 10 মিনিট সময়। টোটাল 25 মিনিট সময়ের ভিতরে তোমাকে এই 2টা এসে লেখা শেষ করতে হবে। একটি বিষয় বলা বাহুল্য যে এখানে কিন্তু টাইমটা আলাদা আলাদা ভাবে দেওয়া হয়, একসাথে না। ফার্স্টে তোমাকে ইংলিশটা লিখতে দিবে, তখন তোমাকে 15 মিনিট টাইম দিয়ে দিবে, দেন আফটার আবার বাংলা টপিক দেখানোর পরে তোমাকে আবার 10 মিনিট সময় দেওয়া হবে। তো এটা হচ্ছে এসে রাইটিং পর্যন্ত। আমাদের নেক্সট টেস্ট হচ্ছে সেলফ ডেসক্রিপশন টেস্ট। এটাকে তোমরা অনেকে সেলফ অ্যাসেসমেন্ট নামেও চিনো। এখন থেকে যতগুলো টেস্ট আইসিবি তে অনুষ্ঠিত হবে এই ডে 2 তে, বা যতগুলা রাইটিং পার্ট এখন অনুষ্ঠিত হবে, সবগুলোই হচ্ছে সম্পূর্ণ তোমাকে কেন্দ্র করে। কারণ এখানে যতগুলো প্রশ্ন থাকবে সবই হচ্ছে তোমার কেন্দ্রিক বা তোমার লাইফ কেন্দ্রিক প্রশ্ন। যেমন আমাদের এই সেলফ ডেসক্রিপশন বা সেলফ অ্যাসেসমেন্টে যে সকল প্রশ্ন থাকে সেগুলো হচ্ছে এরকম যে নিম্নলিখিত বিষয়গুলোতে তুমি নিজেকে কেমন মনে করে থাকো। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে শারীরিক, মানসিক, নাম্বার 2 মানসিক, নাম্বার 3 হচ্ছে সামাজিক, নাম্বার 3 ধর্মীয়, নাম্বার 4 নৈতিক, নাম্বার 5 মানসিক, এন্ড নাম্বার 6 সাংস্কৃতিক। দ্যাট মিনস শারীরিক, মানসিক, নৈতিক, দেন আফটার সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক, এই 6টা অ্যাসপেক্টে তুমি নিজেকে কেমন মনে করে থাকো। দেন আফটার রয়েছে নিম্নলিখিত ব্যক্তিবর্গ তোমার সম্পর্কে কি রূপ ধারণা পোষণ করে। এখানে কোন কোন ব্যক্তিবর্গ? প্রথম হচ্ছে তোমার পিতা মাতা, দেন আফটার তোমার আত্মীয় স্বজন, দেন আফটার তোমার শিক্ষক শিক্ষিকা মন্ডলী, দেন আফটার তোমার বন্ধু বান্ধবী, এবং দেন আফটার তোমার সমালোচনাকারী ও বিদ্রুপকারী। এই কোন গ্রুপটা তোমাকে কেমন মনে করে থাকে সেটা তোমাকে নিজে থেকে লিখতে হবে। এর নেক্সট প্রশ্ন থাকে তোমার কিছু ভালো গুণ এবং কিছু খারাপ গুণ লিখো, এবং হতে পারে যে তোমাকে তোমার 10টা ভালো গুণ এবং 10টা খারাপ গুণ লিখতে বলতে পারে। এর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে তুমি কি কি গুণাবলী অর্জন করতে চাও এবং কি কি দোষ কাটিয়ে উঠতে চাও। তো টোটাল এই কটা প্রশ্ন মূলত এই সেলফ ডেসক্রিপশনে দেওয়া থাকে। সেলফ ডেসক্রিপশনের পরে অনুষ্ঠিত হবে হচ্ছে তোমাদের মেমোরেবল এক্সপিরিয়েন্স এন্ড বিটার এক্সপিরিয়েন্স। দ্যাট মিনস তুমি তোমার লাইফের সবচেয়ে ভালো স্মরণীয় ঘটনাটা তোমাকে সেখানে লিখতে হবে ইংলিশে, এন্ড তোমার লাইফের সবচেয়ে তিক্ত বা বাজে অভিজ্ঞতা বা খারাপ অভিজ্ঞতা কি সেটা তোমাকে সেখানে ইংলিশে লিখতে হবে। দেন আফটার অনুষ্ঠিত হবে নেক্সট টেস্ট, সেটা হচ্ছে মাই লাইফ, বা এটাকে তোমরা অনেকে সেলফ ক্রিটিসিজম বলে থাকো। এখানে 16 থেকে 21টা প্রশ্ন থাকে। তো এই সম্পূর্ণ 16 বা 21টা প্রশ্ন, এটা হচ্ছে তোমার লাইফে তুমি যেদিন জন্মগ্রহণ করেছো সেই দিন থেকে তুমি যেদিন আইসিটিতে যাচ্ছ সেই দিন পর্যন্ত লাইফের বিভিন্ন মোমেন্ট সম্পর্কে তোমাকে এখানে প্রশ্ন করা হবে, এবং তোমাকে সেগুলো সুন্দর করে এক্সপ্লেইন করে করে অল্প কথার মাধ্যমে লিখতে হবে। এই টোটাল 16 থেকে 21টা কোশ্চেনের জন্য তোমাকে টাইম দেওয়া হবে অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 45 মিনিট বা 1 ঘন্টা, বা কিছু কিছু ক্ষেত্রে আরো বেশিও দিয়ে থাকে। এখানে টাইমটা সব বোর্ডে সেম থাকে না। তো যাই হোক, এখানে প্রশ্নগুলো কেমন ধরনের প্রশ্ন থাকে, যেমন ধরো একটা প্রশ্ন হচ্ছে এরকম যে প্রথম প্রশ্ন থাকে এরকম যে তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলে সেদিন হচ্ছে কয় তারিখ ছিল,
সেদিন কি বার ছিল, দেন আফটার সেই দিন তুমি যখন জন্মগ্রহণ করেছিল সেখানে কে কে অনুষ্ঠিত, মানে সেখানে কে কে উপস্থিত ছিল, বা তুমি তোমার বাবা মার কাছ থেকে সেই সময়ের কি ধরনের বিবরণী তুমি শুনেছো, বা তুমি তোমার বাবা মার কাছ থেকে সেই মুহূর্ত সম্পর্কে তুমি কি কি শুনেছো, তোমাকে সেটা লিখতে বলবে। দেন আফটার নেক্সট প্রশ্ন থাকে তোমার শৈশবের প্রথম বা তোমার ছোটবেলার প্রথম যে ঘটনাটা তোমার স্মৃতিতে আছে তোমাকে সেটা লিখতে হবে। দেন আপনার নেক্সট কোশ্চেন থাকে তুমি যখন শৈশব থেকে কৈশোরে পা দিয়েছ সেই সময় তোমার চিন্তা ভাবনা গুলো কেমন ছিল। দেন আফটার তোমার স্কুল জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা, দ্যাট মিনস এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার নিজের লাইফের বিভিন্ন মোমেন্ট সম্পর্কে তারা সেখানে তোমাকে প্রশ্ন করবে এবং তোমাকে সেখানে সেটা লিখতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মাই লাইফ বা সেলফ ক্রিটিসিজম, বা এটাকে আমরা আরো ভালো ভাষায় বলতে পারি যে দিস ইজ ইওর বায়োগ্রাফি রাইটিং। তো যাই হোক, এভাবে করে ডে 2 এর সমস্ত অ্যাক্টিভিটিস শেষ হয়। ডে 2 তে মূলত আর কোনো অ্যাক্টিভিটিস থাকে না। দেন আফটার শুরু হবে হচ্ছে তোমাদের ডে 3। সো ডে 3 তে তোমাদের শুরু হবে মূলত জিটিও টাস্ক দিয়ে। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ওই চার্টটা আবারও, এখানে দেখো ডে 3 এর প্রত্যেকটা অ্যাক্টিভিটিস দেওয়া রয়েছে। সো ডে 3 তে মূলত জিটিও টাস্ক থাকে এবং ডিপি ভাইবা থাকে। সো চলো এবার আমরা ওয়ান বাই ওয়ান কোন টাস্ক কি সেটা সম্পর্কে একটু আমরা পারফেক্টলি জেনে নেই। এখানে জিটিও টাস্ক বলতে কিন্তু আমি বোঝাচ্ছি যে জিটিও তোমাকে অ্যাসেস করবে মূলত। ওকে, তো খেয়াল করে দেখো প্রথমে থাকে হচ্ছে গ্রুপ ডিসকাশন। তো আইএসএলবি তে তুমি যখন স্ক্রিনিং করতেছো, স্ক্রিনিং করার পরে তোমাদেরকে গ্রুপ করে দেওয়া হবে। বিভিন্ন কালার না বিভিন্ন গ্রুপ থাকে এবং প্রত্যেকটা গ্রুপে আইএসএলবি তে 7 থেকে 9 জন করে ক্যান্ডিডেট থাকে। তো তোমরা এই প্রত্যেকটা ক্যান্ডিডেট একটা গ্রুপেই থাকবা সবসময়, তোমরা একই রুমে থাকবে সবসময় এবং তোমাদের সমস্ত টেস্ট গুলো পরবর্তী সকল টেস্ট একসাথে অনুষ্ঠিত হবে এই ডে 2 এ যখন তোমরা স্ক্রিনিং করলে এরপর থেকে। তো যাই হোক, খেয়াল করে দেখো এখন তোমরা যাচ্ছ হচ্ছে তোমাদের গ্রুপ হাটে, সেখানে তোমাদের জিডিও তোমাদের সামনে থাকবে এবং ডে 3 এর সকালবেলায় কিন্তু তোমাদের এই টেস্টটা অনুষ্ঠিত হবে। তো এখানে গ্রুপ হাটে যাওয়ার পরে কি হবে, গ্রুপ হাটে যাওয়ার পরে তোমাদের জিটিও তোমাদেরকে প্রথমে বাংলা একটা টপিক দিবে, একটা একটা টপিক আর কি, যেটা মূলত তোমরা সবাই মিলে আলোচনা করতে পারবে। তো এরপরে তোমরা গ্রুপের সবাই মিলে টোটাল 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যে ওই টপিকটা নিয়ে সবাই সবার মতামত, দেন আফটার তোমাদের যে সকল ব্যাখ্যা রয়েছে তোমাদের মতামতের পিছনে বা যে সকল যুক্তি রয়েছে তুমি সেগুলো প্রদর্শন করবে। এটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে তোমাদের জিটিও আবার একটা টপিক দিবে যেটা থাকবে ইংলিশে। এবার তোমাদেরকে ইংলিশের ওই টপিকটার উপরে সবাই মিলে দলগত আলোচনা করতে হবে। এই আলোচনাটা সাধারণত বিভিন্ন বার্নিং ইস্যু এবং সাম্প্রতিক সময় যে সকল বিষয়গুলো পৃথিবীর মধ্যে চলতেছে এরকম কোন একটা বিষয় সাধারণত এখানে দেওয়া হয়, যার মাধ্যমে তুমি তোমার ওই বিষয় সম্পর্কে মতামতটা পারফেক্টলি এক্সপ্লেইন করতে পারবে বা তুমি ব্যাখ্যা করতে পারবে। এই গ্রুপ ডিসকাশন শেষ হয়ে যাওয়ার পরে দেন আফটার অনুষ্ঠিত হবে তোমাদের প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক। তোমরা সবাই বিভিন্ন সময় বিভিন্ন ছবিতে আসলে প্রোগ্রেসিভ গ্রুপ টাস্কের এই ছবি দেখে থাকো। তো এইখানেও তোমরা মূলত ওই একটা গ্রুপ যাবে একসাথে এবং তোমাদেরকে এখানে ছেলেদের ক্ষেত্রে টোটাল 4টা গ্রাউন্ড দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে টোটাল 3টা গ্রাউন্ড দেওয়া হবে এবং সময় থাকবে হচ্ছে টোটাল 40 মিনিট। এই 40 মিনিট সময় তোমাদের গ্রুপের সবাই মিলে 1 বাই 1 প্রত্যেকটা ফিল্ড কমপ্লিট করতে হবে। সাধারণত একটা ফিল্ডের লেন্থ থাকে 10 মিটার এবং এই 10 মিটারের ভিতরে অনেকগুলা অবস্টাকল দেওয়া থাকে বা অনেকগুলা ম্যাটেরিয়াল দেওয়া থাকে এবং তোমাদের প্রত্যেকটা ফিল্ডের একটা স্টার্টিং লাইন এবং একটা এন্ডিং লাইন থাকে, যেটা মূলত সাধারণত ইটের কনক্রিট দিয়ে স্টার্টিং লাইন এবং এন্ডিং লাইনটা উঁচু করে দেওয়া থাকে। তো যাই হোক, তোমরা যখন শুরু করছো শুরু করার আগে তোমাদের একটা ফিল্ডে ঢোকার আগে সেখানে কিছু ম্যাটেরিয়াল দেওয়া থাকে, যেমন একটা ড্রাম দেওয়া হয়, বড় ড্রাম স্টিলের। দেন আফটার তোমাদেরকে একটা দুটা বা তিনটা কাঠের বার বা প্লাং বার দেওয়া হইতে পারে এবং এর পাশাপাশি তোমাদেরকে সাথে দড়ি দিয়ে দেওয়া হইতে পারে বা লম্বা কোনো বাঁশ দিয়ে দেওয়া হইতে পারে। এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালকে ব্যবহার করে তোমাদেরকে মূলত এই ফিল্ডের ভিতরে থাকা যে সকল অবস্টাকল বা ম্যাটেরিয়াল রয়েছে সেগুলোর উপর দিয়ে তোমাদেরকে ক্রস করে করে যেতে হবে এবং বিসাইড দিস থিং তোমাদেরকে যে ড্রামটা দেওয়া হয়েছিল এই ড্রামটা তোমাদেরকে বহন করে নিয়ে যেতে হবে প্রত্যেকটা ফিল্ডের স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত। এরকম ভাবে তোমাদেরকে 40 মিনিট সময় টোটাল 4টা ফিল্ড কমপ্লিট করতে হবে অ্যাজ এ গ্রুপ। তো এইখানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু 4টা ফিল্ড, মেয়েদের ক্ষেত্রে কিন্তু 3টা ফিল্ড, সময় সবার জন্যই 40 মিনিট। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক।
এরপরে যেটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে হাফ গ্রুপ টাস্ক, যেটা ওই সেম প্রোগ্রেসিভ গ্রুপ টাস্কের মতোই। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এবার গ্রুপটাকে, তোমাদের যে গ্রুপটা ছিল এই গ্রুপটাকে 2 থেকে 3 ভাগে ভাগ করা হবে, এবং যেখানে প্রত্যেকটা গ্রুপে 3 থেকে 4 জন করে মেম্বার থাকবে। এবার তোমাদেরকে ওই পিজিটি এর মতো বা প্রোগ্রেসিভ গ্রুপ টেস্টের মতো জাস্ট একটা গ্রাউন্ড দেওয়া হবে এবং সময় দেওয়া হবে 10 মিনিট। এবং সেম এখানে তোমাকে ওই ড্রাম দেওয়া হইতে পারে, এর পাশাপাশি কাঠের ওই বার বা প্লাঙ্ক বার, রোপ, বাঁশ, অথবা অনেক সময় একটা ছোট সাদা রঙের ড্রাম দেওয়া হয় বা একটা হচ্ছে কন্টেনার দেওয়া হয়, যেটাকে বলা হয় এক্সপ্লোসিভ। এই জিনিসটা তোমাদের সাথে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং ঠিক ওই পিজিটি এর যে রুলস ছিল ওই সেম রুলস মেনটেন করে তোমাদেরকে এই এইচডিটি গানটা কমপ্লিট করতে হবে। বাট এখানে ডিফারেন্স থেকে ডিফারেন্স হচ্ছে ওখানে তোমরা গ্রুপের সবাই একসাথে ছিলে, আর এখন গ্রুপটাকে 2 থেকে 3 ভাগে ভাগ করে দিয়েছে। দ্যাট মিনস এখন একটা গ্রুপে 3 থেকে 4 জন। ওখানে ছিল 4টা গ্রাউন্ড, এখানে মাত্র একটা গ্রাউন্ড। ওখানে সময় ছিল 40 মিনিট, এখানে সময় হচ্ছে মাত্র 10 মিনিট। এবং এটা দেওয়ার কারণ হচ্ছে, বা এই টাস্কটা তোমাদের দেওয়ার কারণ হচ্ছে তোমাদেরকে আরো ভালোভাবে অ্যাসেস করতে, তোমাদেরকে যেন আরো ভালোভাবে তোমাদের জিটিও অ্যাসেস করতে পারে। ওকে, তো যাই হোক, এরকম ভাবে তোমাদের এই যে 2-3টা সাব গ্রুপ থাকবে, সবাই আসলে একটা একটা গ্রাউন্ডে যাবে এবং তারা সেখানে গিয়ে পারফর্ম করবে। আচ্ছা, এই হাফ গ্রুপ টাস্ক বা এইচজিটি শেষে যাওয়ার পরে দেন আফটার তোমরা যাবা তোমাদের হাটে, সেখানে তোমরা আবারও ফেরত যাবে, এবং সেখানে যাওয়ার পরে অনুষ্ঠিত হবে এক্সটেম্পোরারি স্পিচ বা উপস্থিত বক্তৃতা। তো এই উপস্থিত বক্তৃতা সবাইকে আসলে দিতে হয়, এবং এখানে সবার জন্য সময় থাকে মাত্র 3 মিনিট। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একজন ক্যান্ডিডেট সামনে ডায়াসে গিয়ে দাঁড়িয়ে আছে, এবং তার সামনে তার বাকি গ্রুপমেটসরা বসে আছে। ঠিক এরকম ভাবে তোমরা তোমাদের হাটে গিয়ে বসে থাকবে, সামনে একটা ডায়াসা থাকবে, এবং ছবিটিতে তোমরা একটু খেয়াল করে দেখো, পিছনে কালো শার্ট পরে একজন বসে আছেন, উনি হচ্ছে তোমাদের জিটিও। সো তোমাদের জিটিও পিছনে বসে থাকবেন। তো এখানে আসলে কি হবে, ফার্স্ট অফ অল জিটিও তোমাদেরকে বলবে যে তোমাদের মধ্যে কে আগে স্পিচ দিতে চাও, সে হাত তুলবে। হাত তোলার পরে সে জিটিওর কাছে যাবে। জিটিওর কাছে যাওয়ার পরে জিটিওর কাছে সামনে চেয়ারে কার্ড রাখা থাকে, সাদা রঙের কার্ড, যে কার্ডগুলো উল্টা ভাবে রাখা থাকে, এবং প্রত্যেকটা কার্ডে 2টা করে ইংলিশে টপিক দেওয়া থাকে। সো তুমি তোমার স্যারের কাছ থেকে বা তুমি জিটিও স্যারের কাছ থেকে একটি কার্ড কালেক্ট করে নিয়ে এসে তোমার চেয়ারে বসবে, এবং বসে তুমি টোটাল 2 মিনিট সময় পাবা চিন্তা করার জন্য। দ্যাট মিনস তুমি ওখানে যে দুটো টপিক পেয়েছো, সেই টপিক থেকে যে কোনো একটা টপিকে তোমাকে সামনে গিয়ে কথা বলতে হবে, বা তোমাকে বক্তৃতা দিতে হবে, বা তোমাকে স্পিচ দিতে হবে, এবং তুমি কি বলবে সেটা চিন্তা করার জন্য তুমি টোটাল 2 মিনিট সময় পাবে। এখানে একটি বিষয় তোমাদেরকে মেনশন করে রাখি, সেটা হচ্ছে তোমার কাছে কিন্তু কোনো খাতা কলম থাকবে না যে তুমি সেখানে লিখতে পারবা। তোমাকে জাস্ট মনে মনে চিন্তা করতে হবে যে আমি এখানকার এই দুটো টপিকের মধ্যে কোনটা নিয়ে কথা বলবো, এন্ড আসলে আমি কি বলবো। দেন আফটার তুমি সামনে চলে আসবে, এবং সামনে আসার পরে তোমার 3 মিনিট সময় স্টার্ট হবে কাউন্ট করা, এবং এই 3 মিনিট সময়ের ভিতরে তোমাকে ইংলিশে ওই টপিকটা নিয়ে সুন্দরভাবে একটি বক্তৃতা দিতে হবে। এবার করে সবাইকেই কিন্তু এখানে 1 বাই 1 সামনে এসে বক্তৃতা দিতে হবে। এইটাই হচ্ছে মূলত এক্সটেম্পোরারি স্পিচ। এক্সটেম্পোরারি স্পিচের পরের টাস্কটা হচ্ছে 1 কিলোমিটার রানিং। তোমরা সবাই যখন এক্সটেম্পোরারি স্পিচ শেষ করতেছো, এরপর তোমাদের সবাইকে একটা স্টার্টিং পয়েন্টে নিয়ে যাওয়া হবে, যেখানে যাওয়ার পরে সবাইকে বলা হবে যে এখন আপনাদের 1 কিলোমিটার রানিং অনুষ্ঠিত হবে, এবং সেখানে দূরে একটা জায়গায় একটা পয়েন্ট দেওয়া থাকে, ওই পয়েন্ট পর্যন্ত যাইতে পারলে তোমার 1 কিলোমিটার শেষ হবে। এবং এখানে একটা কোয়ালিফাইং টাইম রয়েছে, সেটা হচ্ছে তুমি যদি ছেলেদের ক্ষেত্রে তুমি যদি 4.5 মিনিট বা 4 মিনিট 30 সেকেন্ড বা এর আগে শেষ করতে পারো, তাহলে তুমি এখানে টোটাল 10 মার্কস বা 10 পয়েন্ট পাবে। আর তোমার জন্য ন্যূনতম বা সর্বোচ্চ সময়টা হচ্ছে, তোমার জন্য সর্বোচ্চ সময় হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ড। তুমি যদি 6 মিনিট 30 সেকেন্ডের 1 সেকেন্ড বেশি সময় যদি এখানে লাগাও, দ্যাট মিনস তুমি 1 কিলোমিটার রানিং এ তুমি ফেল। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে 10 মার্কসের জন্য 5 মিনিট 30 সেকেন্ড এবং 6 মার্কসের জন্য 7 মিনিট 30 সেকেন্ড সময় দেওয়া হয়ে থাকে। তো তোমাকে মূলত এই সময়ের ভিতরে এই 1 কিলোমিটার দৌড়ায় তোমাকে ডিস্টেন্সটা কমপ্লিট করতে হবে, এবং সেখানে অবশ্যই টাইমার দেওয়া থাকবে। তারা এটা সবগুলো কিন্তু নোট করবে যে কোন চেস নম্বর কতটুকু সময় লাগিয়েছে। যাই হোক, এই 1 কিলোমিটার রানিং সবার শেষ হয়ে যাওয়ার পরে, আচ্ছা একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু সবাই মিলে একসাথে এই রানিংটা স্টার্ট করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমরা চলে যাবা হচ্ছে তোমাদের পিএটি গ্রাউন্ডে, দ্যাট মিনস ফিজিক্যাল এবিলিটি টেস্টের গ্রাউন্ডে। এই পিএটি গ্রাউন্ডে এবার তোমাদের আরো অনেকগুলো টেস্ট অনুষ্ঠিত হবে।
এর মধ্যে প্রথমে রয়েছে রিচ আপ বা সিট আপ। তোমাকে মোট 10টি রিচ আপ বা সিট আপ দিতে হবে। তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ যে এখানে একজন ক্যান্ডিডেট সে একটি লোহার বারের ভিতরে পা ঢুকিয়ে দিয়ে সে বসে আছে এবং দেন আফটার সে মাটিতে শুয়ে পড়বে এবং উঠবে। এরকম ভাবে সে শুয়ে যখন উঠতেছে তখন তার একটা রিচ আপ বা সিট আপ কাউন্ট হবে। এরকম ভাবে তোমাকে টোটাল 10টা রিচ আপ এখানে দিতে হবে এবং এর জন্য সময় হচ্ছে অনলি 30 সেকেন্ড বা 30 সেকেন্ড। এই রিচ আপের পরে তোমাকে যেতে হবে হচ্ছে চিন আপে। খেয়াল করে দেখো ছবিতে এখন যে ক্যান্ডিডেটটা চিন আপ দিচ্ছে সেখানে কিন্তু টোটাল 2টা চিন আপ বার আছে, একটা উঁচুতে একটা নিচুতে। তো উঁচু যেটা সেটা হচ্ছে ছেলেদের জন্য এবং যেটা নিচু এটা হচ্ছে মেয়েদের জন্য। তো মূলত তোমাদেরকে এখানে টোটাল 3টা চিন আপ দিতে হবে। দ্যাট মিনস তুমি কাঠের বারটা এরকম ভাবে ধরার পরে তোমার এই যে চিন বা থুতনি রয়েছে তোমাকে কাঠের বারের উপরে এটাকে উঠাইতে হবে টোটাল 3বার। হাত ছেড়ে দিয়ে উঠানো, আবার হাত ছেড়ে দিয়ে আবার উঠানো, আবার হাত ছেড়ে দিয়ে আবার উঠানো। টোটাল 3টা তোমাকে চিন আপ দিতে হবে। মেয়েদের ক্ষেত্রে বিষয়টা সেম, বাট ছেলে এবং মেয়েদের চিন আপ দেওয়ার স্টাইলটা কিন্তু আলাদা। লাইক ছেলেদের পা কিন্তু মাটিতে থাকে না, কিন্তু মেয়েদের পা কিন্তু মাটিতে থাকবে। আবার ছেলেরা থাকতে সেরকম লম্বা হবে, মেয়েরা থাকবে এরকম এরকম বাঁকা ভাবে। ওকে, দেন আফটার রয়েছে চিন আপের পরে লং জাম্প। খেয়াল করে দেখো তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ যে একটা ক্যান্ডিডেট কিন্তু লং জাম্প দিচ্ছে। তুমি বেশ কিছুটা ডিস্টেন্স দৌড়ায় এসে ওখানে একটা ডিচ দেওয়া থাকে, তোমাকে এই ডিচটা মূলত জাম্প করে ক্রস করতে হয়। এই ক্ষেত্রে ছেলেদের জন্য ডিস্টেন্স থাকে বা এই যে লং জাম্পের যে ডিচটা থাকে এটার লেন্থ থাকে হচ্ছে 9 ফিট এবং মেয়েদের জন্য থাকে 6 ফিট। দ্যাট মিনস তোমাকে ছেলে হইলে তোমার 9 ফিট হচ্ছে লং জাম্প দিয়ে হচ্ছে ওই ডিস্টেন্সটা ক্রস করতে হবে বা তোমাকে ন্যূনতম 9 ফিট জাম্প করে যেতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে 6 ফিট। লং জাম্পের পরে রয়েছে বার্মা ব্রিজ। স্ক্রিনে তোমরা এখন যে ছবিটি দেখছো এটা হচ্ছে মূলত বার্মা ব্রিজ। তো এই বার্মা ব্রিজটা তোমাকে মূলত কমপ্লিট করতে হবে। এর দুই পাশে দুইটা মই বা ল্যাডার দেওয়া থাকে। তুমি এক পাশের মই বা ল্যাডার দিয়ে উপরে উঠবে, দেন আফটার এই যে একটা রোপের উপরে হাঁটবে এবং অন্য রোপটা তুমি ধরে পুরো ডিস্টেন্সটা তুমি কাভার করবে বা তুমি কমপ্লিট করবে। এখানে অলমোস্ট 10 মিটার থাকে, তোমাকে 10 মিটার জায়গাটা ক্রস করতে হবে। দেন আফটার তুমি ওই পাশে থাকা যে মই বা ল্যাডার রয়েছে সেটার মাধ্যমে তুমি নিচে নেমে যাবে। আচ্ছা, এরপর রয়েছে কি, এরপর রয়েছে ল্যাডার বার ক্রসিং বা ল্যাডার ক্রসিং। তোমরা এখন স্ক্রিনে ছবিটি দেখছো, ইট ইজ কল্ড ল্যাডার ক্রসিং। সো এখানে মূলত হরাইজন্টালি ল্যাডার বা মই দেওয়া থাকে, তোমাদেরকে প্রত্যেকটা বার ধরে ধরে সামনের দিকে যেতে হবে। টোটাল এখানে 5টা বার কমপ্লিট করতে হয় ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য টোটাল 3টা বার। এরপরে রয়েছে তোমাদের জিগজ্যাগ। তোমরা এখন স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড জিগজ্যাগ। এই জিগজ্যাগের মধ্যে টোটাল 3টা স্ল্যাব বা 3টা প্লাং বার দেওয়া থাকে, যেটা খেয়াল করে দেখো একটা থেকে মানে ফার্স্টটা থেকে যেটার উপর ক্যান্ডিডেটটা দাঁড়িয়ে আছে সেটা থেকে সেকেন্ডটা কিন্তু আরো উঁচু এবং সেকেন্ডটা থেকে থার্ডটা আরো উঁচু। যেটা মূলত শুরু হয় 1.5 ফিট দিয়ে এবং শেষ হয় 6 ফিট বা 5.5 ফিট দিয়ে। তোমাকে মূলত এই কাঠগুলোতে ব্যালেন্স করে করে দৌড়ে যেতে হবে এন্ড দেন আফটার একটা কাঠ থেকে আরেকটা কাঠে জাম্প করে যেতে হবে এবং সবার লাস্টে তোমাকে জাম্প করে নিচে পড়তে হবে। দিস ইজ কল্ড জিগজ্যাগ। এরপর রয়েছে শাটল রান। শাটল রানটা হচ্ছে তোমাকে টোটাল 40 মিটার দৌড়াইতে হবে। এটার জন্য আমাদের ওই পিজিটি গ্রাউন্ডের মতো একটা স্টার্টিং পয়েন্ট এবং একটা এন্ডিং পয়েন্ট দেওয়া থাকে, স্টার্টিং লাইন এবং এন্ডিং লাইন দেওয়া থাকে। তুমি এই দুইটা লাইনের মধ্যে তোমাদের ডিস্টেন্স থাকবে হচ্ছে 10 মিটার। তোমাকে যেটা করতে হবে, তুমি এখানে স্টার্টিং লাইন থেকে স্টার্ট করার পরে 10 মিটার গিয়ে যে এন্ডিং পয়েন্ট রয়েছে সেটা টাচ করে 1 কাউন্ট করতে হবে। আবার এই পাশে দৌড়ে এসে এই পাশে স্টার্টিং পয়েন্ট টাচ করে তোমাকে 2 কাউন্ট করতে হবে। আবার এই পাশে এন্ডিং লাইন টাচ করে তোমাকে 3 কাউন্ট করতে হবে। এন্ড এবার একদম দৌড় দিয়ে এই স্টার্টিং লাইনটা ক্রস করে তোমাকে 4 কাউন্ট করতে হবে এবং এটার জন্য সময় থাকে মাত্র 15 সেকেন্ড। দ্যাট মিনস এই 10 সেকেন্ড সময়ের ভিতরে মেয়েদের জন্য এই 13 সেকেন্ড সময় থাকে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য দেওয়া থাকে 15 সেকেন্ড সময়। দ্যাট মিনস এই 13 বা 15 সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে 40 মিনিট রানিং করে শেষ করতে হবে। এরপরে রয়েছে তোমাদের পুশ আপ। পুশ আপটা রিসেন্টলি আইএসএসবি তে অ্যাড করা হয়েছে, যার কারণে আইএসএসবি সরাসরি কোনো ছবি না থাকার কারণে আমরা আমাদের একাডেমির গ্রাউন্ড থেকে তোমাদেরকে পুশ আপের একটি ছবি দিয়েছি। পুশ আপটাকে তোমরা অনেকে বুক ডাউন নামে চিনো। আইএসএসবি তোমাদের 10টা বুক ডাউন বা পুশ আপ দিতে হবে। তো এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টের লাস্ট টাস্ক। এই ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট যখন শেষ হয়ে যাচ্ছে এরপরে ফিল্ডে হচ্ছে ডে 3 তে আর কোনো কাজ থাকে না। এবার তোমরা সবাই তোমাদের ডরমিটরিতে চলে আসবে এবং সেখানে আসার পর তোমরা তোমাদের লাঞ্চ করবে এবং দেন আফটার শুরু হবে তোমাদের
ডিপি ভাইবা বা ডেপুটি প্রেসিডেন্ট ইন্টারভিউ। তোমরা মোটামুটি সবাই এই ডিপি ভাইবা নিয়ে অনেক বেশি কনসার্ন। সো ডিপি ভাইবা মূলত হচ্ছে একটি ভাইবা সেশন যেখানে সবাইকে ইন্ডিভিজুয়ালি, দ্যাট মিনস একটা গ্রুপের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদা ভাবে ডিপি সবাইকে কল করবে এবং দেন আফটার ডিপি তোমাদের সাথে কথা বলবে। এখানে ডিপি বিভিন্ন অ্যাসপেক্টে তোমাকে প্রশ্ন করবে, লাইক তোমার পার্সোনাল বিভিন্ন বিষয় নিয়ে, তোমার ফ্যামিলির বিভিন্ন বিষয় নিয়ে, তোমার ফ্রেন্ড সার্কেল নিয়ে, তোমার এডুকেশনাল স্ট্যাটাস বা তোমার এডুকেশনাল ইনস্টিটিউশন নিয়ে। দেন আফটার তুমি কি করো না করো, তুমি কি করতে পছন্দ করো, কি করতে পছন্দ করো না, তোমার ভালো দিক, তোমার খারাপ দিক, এরকম বিভিন্ন বিষয়ে তোমার ডিপি তোমার সাথে কথা বলবে এবং তোমার ডিপি মূলত বোঝার চেষ্টা করবে যে আসলে তোমাকে সিলেকশন দেওয়া যায় কিনা বা তুমি কতটুকু পোটেনশিয়াল। মূলত ডিপি এখানে তোমার সাথে সম্পূর্ণ টাইমটা কথা বলবে। সাধারণত ডিপি ভাইবার লেন্থ হয়ে থাকে সর্বনিম্ন 20 মিনিট থেকে সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত। এটা হচ্ছে তোমার সাথে তোমার ডিপি কথা বলে, যদি মনে করেন তোমাকে অল্প সময় কথা বলে তোমার সাথে তোমাকে তিনি বুঝতে পারবেন, তাহলে উনি অল্প সময় তোমার ডিপি ভাইবা কন্ডাক্ট করবেন। আর যদি মনে হয় তোমার সাথে অনেক বেশি সময় কথা বলা প্রয়োজন, ইন দ্যাট কেস উনি তোমার সাথে অনেক লম্বা সময় ধরে কথাবার্তা বলবেন। এখানে তোমাদের মধ্যে একটি রিউমার রয়েছে যে ডিপি ভাইবা অনেক লম্বা সময় হইলে নাকি চান্স পাওয়া যায় না। বিষয়টা এমন কোনো কিছুই না। মূলত ডিপি তার নিজেকে ডিটারমাইন করার জন্য ক্যান্ডিডেটের সাথে কথা বলে থাকেন। তাই যতক্ষণ পর্যন্ত ডিপি নিজে তাই তাই যতক্ষণ পর্যন্ত তোমার ডিপি নিজে থেকে ডিটারমাইন হবেন না, উনি ততক্ষণ পর্যন্ত তোমার সাথে কথা বলতে থাকবেন। তো যাই হোক, ডে 3-তে ডিপি ভাইবার পরে অন্য কোনো অ্যাক্টিভিটিস থাকে না। এবার শুরু হবে তোমাদের ডে 4। সো ডে 4-এ কি কি টাস্ক রয়েছে আমরা আমাদের চার্টটা আবার একটু দেখে নেই। এখানে প্রথমে রয়েছে প্ল্যানিং এক্সারসাইজ, এরপর রয়েছে জিটিও ভাইবা, এরপর রয়েছে কমন টাস্ক, এরপর রয়েছে মিউচুয়াল অ্যাসেসমেন্ট এবং সবার লাস্টে রয়েছে ডিপি ভাইবা। যদি ডে 3-তে কারোর হয়ে কারোর ডিপি ভাইবা যদি না হয়ে থাকে, ইন দ্যাট কেস চলো আমরা দেখে নেই এবার এগুলা। সো ফার্স্টে কি রয়েছে? ফার্স্টে রয়েছে হচ্ছে প্ল্যানিং এক্সারসাইজ। খেয়াল করে দেখো, প্ল্যানিং এক্সারসাইজে কিন্তু টোটাল 2টা ছবি তোমাদেরকে এখানে দেখানো হয়েছে, একটা টেস্টিং হলে, একটা হচ্ছে গ্রুপ হার্টে, রাইট? সো মূলত এটা এই 2টা জায়গায় অনুষ্ঠিত হয়। এট ফার্স্ট যেটা হবে, টেস্টিং হলে তোমাদেরকে পিটি ড্রেস পরিয়ে নিয়ে যাওয়া হবে একদম সকালবেলায় ব্রেকফাস্ট করানোর পরে। সেখানে যাওয়ার পরে তোমাকে একটা বই দেওয়া হবে, যে বইয়ের এক পাশে থাকবে একটি ম্যাপ এবং অন্য পাশে একটি গল্প দেওয়া থাকবে। তো তোমাকে মূলত ওই গল্পের ভিতরে অনেকগুলো প্রবলেম দেওয়া হবে এবং তোমাকে একটা গ্রুপ দিয়ে দেওয়া হবে এবং বলা হবে তোমরা এই নির্দিষ্ট সময়ের ভিতরে এই প্রবলেম গুলো কিভাবে সলভ করবে সেটা সেটা এবার তুমি বের করো। তো তোমাকে প্রথমে 20 মিনিট সময় দেওয়া হবে এটা পড়ার জন্য, এরপর তোমাকে 20 মিনিট সময় দেওয়া হবে তোমার প্ল্যানটা লেখার জন্য। এই 40 মিনিট সময়ের পরে তোমাদেরকে টেস্টিং হল থেকে আবার বের করে নিয়ে এসে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে গ্রুপ হার্টে। তো গ্রুপ হার্টে যাওয়ার পরে খেয়াল করে দেখো, আমাদের ডান পাশের ছবিতে কিন্তু সামনে একটা ম্যাপ রয়েছে বড়, এরকম একটা বড় ম্যাপ দেওয়া থাকবে। যে ম্যাপটা তোমার বইয়ের ভিতরে ছিল, ওই বুকলেটের ভিতরে ছিল, ওই ম্যাপটা বড় করে এখানে এবার দেওয়া থাকবে। এবার তোমরা সবাই মিলে এই ম্যাপের 3 সাইডে দাঁড়িয়ে সবাই মিলে এবার একসাথে প্ল্যান করবা যে আসলে এই গল্পে যে প্রবলেম গুলো বলা ছিল অ্যাজ এ টিম হিসেবে আমরা এটা কিভাবে সলভ করবো। কারণ দেখো, এর আগে তুমি যখন টেস্টিং হলে ছিলে সেখানে কি হয়েছিল, সেখানে তোমরা সবাই ইন্ডিভিজুয়ালি লিখেছো যার যার মতো করে, বাট এখন কিন্তু সবার মতামত ভিন্ন। সুতরাং সবাই এখন আলোচনা করে সবাই একটা ফাইনাল প্ল্যান তৈরি করবা যে আসলে গল্পে যে সমস্যাগুলো বলা ছিল, ওইখানে যত সমস্যা ছিল সেগুলো আসলে আমরা কিভাবে অ্যাজ এ গ্রুপ হিসেবে সলভ করবো। এই প্ল্যানিংটাই তোমাদেরকে মূলত এই ডিসকাশনের মাধ্যমে বের করতে হবে। এটাই হচ্ছে মূলত প্ল্যানিং এক্সারসাইজ। এরপরে রয়েছে তোমাদের জিটিওস ভাইবা। তো জিটিওস ভাইবাটা কি? জিটিওস ভাইবা হচ্ছে প্ল্যানিং এক্সারসাইজের পরে প্রত্যেকটা ক্যান্ডিডেট কমান্ডিং টাস্ক বা কমান্ড টাস্ক ফেস করে বা সে কমান্ড টাস্কে যায়। সো যে কমান্ড টাস্কে কমান্ডার হিসেবে যাচ্ছে তার সাথে তার জিটিও আগে কিছুক্ষণ কথা বলে, এন্ড এই যে জিটিও তার সাথে কথা বলতেছে এটাকেই মূলত বলা হচ্ছে জিটিওস ভাইবা, যেখানে জিটিও তোমাকে কিছু বেসিক কোশ্চেন করবে এবং উনি তোমার সাথে 3 থেকে 5 মিনিট কথা বলবেন। এন্ড দেন আফটার তোমার জিটিও তোমাকে তোমার জন্য বরাদ্দকৃত গ্রাউন্ডটা সুন্দরভাবে বুঝিয়ে দিবেন এবং সেই গ্রাউন্ডের রুলস রেগুলেশন গুলো তোমাকে বলে দিবেন। এবার তোমার কাজ হচ্ছে তোমার গ্রুপ থেকে 3 জনকে তোমার সাবঅর্ডিনেট হিসেবে চুজ করা, শুধুমাত্র তোমার গ্রুপ থেকে। তুমি সেখানে টোটাল 3 জনের চেস্ট নাম্বার বলবে, তারা 3 জন তোমার সাবঅর্ডিনেট হিসেবে সেখানে আসবে এবং আসার পরে এবার কমান্ডিং টাস্কে ঠিক ওই পিজিটিএইচডি এর মতো যে গ্রাউন্ডটা দেওয়া থাকবে, এই গ্রাউন্ডে এবার শুধু তুমি কমান্ড করবা এবং তোমরা 4 জনে মিলে একসাথে কাজ করে এই গ্রাউন্ডটা শেষ করবে। এখানে একটা গ্রাউন্ড দেওয়া থাকবে, এটা একদম হুবহু পিজিটিএইচডি এর গ্রাউন্ডের মতো, বাট একটা গ্রাউন্ড। তবে এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে মাত্র 7 মিনিট সময় দেওয়া হবে তোমাকে। এই 7 মিনিট সময়ের ভিতরে তোমাকে মূলত কমান্ডিং টাস্কটা তোমার এই গ্রাউন্ডটা শেষ করতে হবে।
এবং এটা বসে বসে তোমার দ্বিতীয় পাশ থেকে অ্যাসেস করবেন। বাট এবার দ্বিতীয় বাকিদেরকে অ্যাসেস করবেন না, শুধু তোমাকে অ্যাসেস করবেন। এভাবে সবাই যখন কমান্ডার হয়ে কমান্ডিং টাস্কের গ্রাউন্ডে যাবা, তখন জিটিও শুধু কমান্ডারকে অ্যাসেস করবে, বাকিদেরকে তখন জিটিও অ্যাসেস করেন না। এবার কমান্ডটা শেষ হয়ে গেলে এরপরে শুরু হবে তোমাদের সবার মিউচুয়াল অ্যাসেসমেন্ট। এই যে তোমরা আইএসএলভি তে এই 4 দিন ধরে একসাথে আছো, তো তুমি তোমার গ্রুপের বাকিদের সম্পর্কে কি মনে করো, সেই জিনিসটা তোমাকে মূলত এবার লিখতে হবে, যেটাকে বলা হয় হচ্ছে মিউচুয়াল অ্যাসেসমেন্ট। এন্ড এইটাই মূলত আইএসএলভি লাস্ট টেস্ট, এরপর আইএসএলভির অন্য কোনো টেস্ট নেই। তো এখানে কি হবে, তোমাদের জিটিও তোমাদের সবাইকে একসাথে ডাকবেন, এক জায়গায় বসাবেন, তোমাদের সাথে আগে কিছুক্ষণ গল্প করবেন। দেন আফটার জিটিও সবাইকে একটা করে ছোট স্ক্রিপ্ট দিবে, যে স্ক্রিপ্ট এরকম বক্স বক্স করা থাকে, এবং তোমাদেরকে বলবে যে তোমরা এবার সবাই দূরে দূরে গিয়ে বসো, যেন কেউ কেউ দেখতে না পারো। এন্ড দেন আফটার তোমাকে বলা হবে যে তোমার কাছে কি মনে হয় তোমার গ্রুপে 1 নম্বরে কে থাকবে, 2 নম্বরে কে থাকবে, 3 নম্বরে কে থাকবে, অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স। তুমি চোখের সামনে যেগুলো দেখেছো সেই অনুযায়ী তোমার কাছে কি মনে হয়, ইনক্লুডিং তুমি, দ্যাট মিনস তোমাকে ইনক্লুড করে। তুমি এবার 1 বাই 1 তোমার কাছে যাকে মনে হয় যে মানে কে 1, কে 2, কে 3, কে 4, কে 5, কে 6, কে 7, তোমাকে সবার চেস্ট নাম্বার লিখতে হবে। লেখার পরে সবার চেস্ট নাম্বার পাশে সবার 2টা করে খারাপ গুণ লিখতে হয় ইংলিশে, অথবা বাংলায় ওটা হইতে পারে। এটা তোমাদের জিটিও তোমাদেরকে বলে দিবে যে তুমি এটা বাংলা লিখবে নাকি ইংলিশে লিখবে, বাট সবার 2টা করে খারাপ গুণ তোমাকে লিখতে বলবে। তো এটা লেখার জন্য অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 20 মিনিট সময় দেওয়া হয়। এরপরে জিটিও তোমাদের সবার কাছ থেকে স্ক্রিপ্টটা আবার নিয়ে নিবে। এই যে সবাই এখন এলোমেলো ভাবে বসে আছে একজন এক জায়গায়, যেন কেউ দেখতে না পারে, এবং কারো কিন্তু অন্য কারো দিকে তাকানো নিষেধ। সো তুমি সবার সম্পর্কে জাস্ট মনে রেখে তুমি লিখবে। লেখার পরে সবাই স্ক্রিপ্ট তোমাদের জিটিও জমা নিয়ে নিবেন, এরপর তোমাদের সাথে গল্প করে তোমাদেরকে ছেড়ে দিবেন। এরপর তোমরা সবাই তোমাদের রুমে চলে যাবে। এরপরে যদি ডে 3 তে কারো ডিপি ভাইভা হয়ে না থাকে, ইন দ্যাট কেস ডে 4 এ তার এই ডিপি ভাইভা অনুষ্ঠিত হবে। সো ডে 4 আর কোনো অ্যাক্টিভিটিস নেই, এবার চলে যাচ্ছে আমরা ডে 5 এ। সো ডে 5 এ কি কি ছিল আমাদের অ্যাক্টিভিটিস? ডে 5 এ রয়েছে প্রথমেই বোর্ড কনফারেন্স, এরপর রয়েছে প্রেসিডেন্সিয়াল ভাইভা, যদি প্রয়োজন হয় দেন আফটার রেজাল্ট গিভিং, দেন আফটার আইএসএলভি প্রেসিডেন্টস স্পিচ। সো মূলত এখানে কোনোটাও তোমাদের টাস্ক না, এক্সেপ্ট প্রেসিডেন্সিয়াল ভাইভা। যদি নাকি তোমার বিষয়ে অ্যাসেসমেন্টের সময় তাদের কোনো বিষয়ে কোনো খটকা থেকে থাকে, যে আছে ক্যান্ডিডেটের সাথে ক্যান্ডিডেট এই বিষয়টা নিয়ে আমাদের একটু কনফিউশন রয়েছে, ইন দ্যাট কেস তারা তোমাকে ডাকবেন ফর দ্য প্রেসিডেন্সিয়াল ভাইভা। এবং প্রেসিডেন্সিয়াল ভাইভায় তোমার গ্রুপের তোমার যে সাইকোলজিস্ট, তোমার ডিপি এবং তোমার জিটিও শুধু ওনারা 3 জন থাকবেন। এখানে আইএসএলভি প্রেসিডেন্ট থাকবেন না। তোমরা অনেকে হয়তো শুনে থাকবা প্রেসিডেন্সিয়াল ভাবে আইএসএলভি প্রেসিডেন্ট থাকে, বাট আসলে এটা একটা মিথ্যা কথা। মূলত হচ্ছে প্রেসিডেন্সিয়াল ভাইভাতে তোমার ডিপি, তোমার সাইকোলজিস্ট এবং তোমার যে জিটিও ছিলেন ওনারাই মূলত তোমার সাথে কথা বলবেন। দিস ইজ কল্ড প্রেসিডেন্সিয়াল ভাইভা। এবং আমি আবারও বলে রাখছি, এটা কিন্তু সবার হয় না, এটা স্পেসিফিক থোড়া থোড়া 2-একটা ক্যান্ডিডেট নেওয়া হয়ে থাকে। তো যাই হোক, এখানে মূলত ডে 5 এ তোমাদের কোনো কাজ নেই। প্রথমেই এরকম ভাবে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথমে এখানে একটা বোর্ড কনফারেন্স বসবে, যেখানে তোমার সমস্ত অ্যাসেসর একসাথে বসে তোমার প্রত্যেকটা ফাইল, তোমার প্রত্যেকটা ডকুমেন্টস, তোমার পারফরমেন্স তারা চেক করে এরপর তারা ডিটারমাইন হবে যে তারা আসলে তোমাকে গ্রিন কার্ড দিবেন, ইয়েলো কার্ড দিবেন নাকি রেড কার্ড দিবেন। সো এটা নির্ধারণ হয়ে যাওয়ার পরে মূলত আইসিবি তোমাকে তোমাদের রেজাল্ট দিবে, তোমাদের সবাইকে ডাকবে, ডাকার পরে 1 বাই 1 তোমরা ডিপি স্যার রুমে যাবা, এবং ঠিক এরকম ভাবে ডিপি স্যার তোমাদের রেজাল্টটা দিয়ে দিবেন। একটা খামের ভিতরে করে তোমার কার্ডটা দেওয়া থাকবে, তুমি তোমার ওই খামটা নেওয়ার পর তুমি এটা খুলে দেখবে যে তোমার কার্ডটা আসলে কি। ইন দ্যাট কেস তুমি যদি নাকি গ্রিন কার্ড পাও তাহলে তুমি হচ্ছে সম্পূর্ণ সিলেক্টেড। তুমি যদি নাকি ইয়েলো কার্ড পাও, ইট মিনস তুমি সিলেক্টেড, বাট তুমি ফিজিক্যালি শুধুমাত্র পিএটিতে বা ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টে তুমি কিছুটা উইক স্পেসিফিক দু একটা জায়গাতে, যার কারণে তারা তোমাকে ইয়েলো কার্ড দিবে এবং তোমাকে পরবর্তীতে কিছুদিন পরে আরেকটা বোর্ডে তোমাকে ডাকবে, এবং সেই ডেটটা খুলে লেখা থাকে যে আপনি ওই তারিখের বোর্ডে আইসিবিতে আসবেন, এবং সেই দিন গিয়ে তুমি আবার ওই পিএটি এক্সামে অ্যাপিয়ার করবে, এবং সেইখানে তুমি পাস করতে পারলে বা তুমি কোয়ালিফাই করলে এরপরে ওই বোর্ডে ডে 5 এ তোমাকে ডেকে গ্রিন কার্ড দিয়ে দেওয়া হবে। আর যদি নাকি তুমি কোয়ালিফাই করতে না পারো, ইন দ্যাট কেস তোমাকে কিন্তু রেড কার্ড দিয়ে দেওয়া হবে। আর বাকি যারা থাকলো তাদের সবাইকে দিয়ে দেওয়া হবে রেড কার্ড, মূলত যারা আসলে আইসিবি থেকে কোয়ালিফাই করে নাই। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানো, এই যে আইসিবিতে যারা থাকতেছে এর মধ্যে শতকরা 1 থেকে 2% বা 3% ক্যান্ডিডেট গ্রিন কার্ড পায়, বাকি সবাই কিন্তু রেড কার্ড পায়। গ্রিন কার্ড বলতে আমি গ্রিন এবং ইয়েলো দুটোই বোঝাচ্ছি, দ্যাট মিনস তারা সিলেকশন পাচ্ছে এবং বাকি সবাই কিন্তু বাদ যাচ্ছে। সো তুমি যখন প্রিপারেশন নিবে তখন কিন্তু অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নিবে, যেন তুমি সব জায়গায় অনেক ভালো পারফর্ম করে গ্রিন কার্ড বা ইয়েলো কার্ডটা অ্যাচিভ করতে পারো। দ্যাট উইল বি ইউর ড্রিম। তো যাই হোক,
যারা এখন রেড কার্ড পাচ্ছে তারা এখন আইসিবি থেকে বের হয়ে যাবে ডে 5-এ। আর যারা সিলেক্টেড হলো, দেখি যারা গ্রিন কার্ড বা ইয়েলো কার্ড পাইলো, তারা চলে যাবে প্রেসিডেন্টের রুমে। আইসিবির প্রেসিডেন্ট যিনি থাকেন তিনি মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল। এবার তিনি তোমাদের সবার সাথে কথা বলবেন, তোমাদেরকে কংগ্রাচুলেট করবেন, তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিবেন, দেন আফটার তোমরা আইসিবি থেকে চলে আসবে। সো ঠিক এইভাবে করে আইসিবি এর 5 দিনের অ্যাক্টিভিটিস শেষ হয়। সো ক্যান্ডিডেটস, তোমরা যারা এতক্ষণ এই ক্লাসটি দেখলে, আই হোপ এখন তোমরা আইসিবি সম্পর্কে বা আইসিবি টেস্ট সম্পর্কে একটা মোটামুটি ভালো মানের আইডিয়া পেয়ে গিয়েছো। এবং আমি যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। আমরা আমাদের কোর্সের বাকি ক্লাসগুলোতে এই প্রত্যেকটা টেস্টের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টেস্ট সম্পর্কে আমরা বুঝবো, আমরা জানবো এবং আমরা প্র্যাকটিস করবো। সো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।